আজকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে মুনাফা নির্ণয় করে এবং গড় ব্যয়ের পরিবর্তনের ফলে মুনাফার কি পরিবর্তন হতে পারে এই বিষয়টি লক্ষ্য করব। এর জন্য আমরা বোর্ডে একটি উদ্দীপক তৈরি করেছি, যেখানে লেখা আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অবস্থায় দাম 40 টাকা এবং মোট উৎপাদন 50 একক। উক্ত বাজারে গড় ব্যয় 30 টাকা। অর্থাৎ এখানে উৎপাদনের পরিমাণ এবং ভারসাম্য দাম দেওয়া আছে, সেই সাথে গড় ব্যয় উল্লেখ করা আছে। এখন আপনি খেয়াল করেন, গ উদ্দীপকের আলোকে মুনাফার পরিমাণ নির্ণয় করো। আমরা জানি মুনাফার পরিমাণ নির্ণয় করতে সাধারণত মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে হয়। তাহলে এই উদ্দীপক থেকে প্রথমে আমাদেরকে মোট আয় এবং মোট ব্যয় নির্ণয় করতে হবে। এটাকে আমরা পরিষ্কার ক্লিয়ার? এতটুকু আমরা এতটুকু বুঝতে পারছি যে মুনাফা নির্ণয় করতে হলে কি করতে হবে, মোট আয় এবং মোট ব্যয় নির্ণয় করতে হয়, সেটা একচেটিয়া বাজার হোক অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হোক। গুড। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের গড় ব্যয় যদি দামের সমান হয় তাহলে ফার্মটি কোন ধরনের মুনাফা অর্জন করবে ব্যাখ্যা করো। অর্থাৎ গড় ব্যয়ের পরিবর্তনের ফলে ফার্মের মুনাফারও পরিবর্তন হয়, এটা আমরা জানি, কিন্তু সেটা স্বাভাবিক মুনাফা অথবা অস্বাভাবিক বা অতিরিক্ত মুনাফা এবং ক্ষতি স্বীকার করেও ফার্ম উৎপাদন চালিয়ে যেতে পারে। এই বিষয়টা এখানে প্রশ্ন করা হয়েছে এবং বলা হয়েছে দাম যদি সমান হয় তাহলে এখানে দাম কত নির্ধারণ করা হয়েছে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 40 টাকা। তাহলে এই দামের সমান হতে হবে। যদি উদ্দীপক অনুসারে লিখি, প্রথমে আমরা উদ্দীপক হতে প্রাপ্ত আমাদের প্রথমে দাম নির্ধারণ করতে হবে। তাহলে দাম দাম পি দিয়ে প্রকাশ করে, এটা উদ্দীপকের সাথে মিলে যায়, উদ্দীপক থেকে আমরা নিয়েছি। তারপরে লিখতে হবে উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ কত, উদ্দীপকে কত দেওয়া আছে, কিউ দিয়ে প্রকাশ করি 50 একক, এটা এককে প্রকাশ করব। তারপরে লিখি কি, গড় ব্যয়। গড় ব্যয়কে কি দিয়ে প্রকাশ করি, এসি। তাহলে 30 টাকা। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এখন এই যে এতটুকু তৈরি করা হয়েছে, দীপকের মানগুলো নিয়ে আমরা এখন চিত্র প্রকাশ করব। সেই চিত্রের জন্য আমরা ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ বরাবর রেখা নিব। লম্ব অক্ষ বরাবর আমরা যেহেতু দাম এবং গড় ব্যয় নির্দেশ করেছে, তাহলে দাম এবং গড় ব্যয়, গড় ব্যয় এসি। এখন উৎপাদনের পরিমাণ কিউ। তাহলে প্রথমে যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আমি ভূমি অক্ষ বরাবর একটা রেখা অঙ্কন করব। তাহলে এখানে লিখলাম পি ইজ ইকুয়াল টু এ আর ইজ ইকুয়াল টু এম আর। এখন এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক ভারসাম্যের চিত্রের ক্ষেত্রে প্রয়োজন হয়। এখন আমি ভারসাম্য নির্ণয় করব কিভাবে, যেখানে এম আর ইজ ইকুয়াল টু এমসি হয়। তাহলে এম আর এখানে আছে, তাহলে এমসি আমাকে নির্ণয় করতে হবে। আমরা জানি বাম থেকে এসে উপরের দিকে চলে যাবে, তাহলে এখানে এমসি। এবার ক্লিয়ার? আচ্ছা, এখন যে বিন্দুতে টাচ করেছে দেখেন, এখানে এমআর এবং এমসি পরস্পর সমান, যেহেতু ভারসাম্যের প্রথম শর্ত প্রয়োজনীয় শর্তটা পূরণ করে। এই বরাবর একটা লম্ব টানবো, যেখানে আমরা উৎপাদনের পরিমাণকে নির্দেশ করব। এবার ক্লিয়ার? দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এবার এই যে এখানে হয়েছে, এই রেখাতে কি হয়, এমসি গ্রেটার দেন এমআর, অর্থাৎ এমসি উপরের দিকে চলে গেছে, এমআর ভূমি অক্ষ বরাবর আছে। তাহলে এখানে ভারসাম্যের বিন্দু ই নিলাম আমরা। এখন পরবর্তী শর্ত, যেহেতু উদ্দীপকে বলা হয়েছে দাম হচ্ছে 40 টাকা, গড় ব্যয় হচ্ছে 30 টাকা। এই 30 টাকা হওয়াতে বোঝা যাচ্ছে কি দামের চেয়ে গড় ব্যয় কম, তার মানে অস্বাভাবিক মুনাফাকে নির্দেশ করে। যেহেতু আমরা জানি অস্বাভাবিক মুনাফা কি হয়, এসি রেখা পি এর নিচে হয়, তাহলে পি হচ্ছে এখানে, এসি নিচে চলে যাবে। তাহলে এসি যে কোনো বিন্দুতে এই যে নিচে অঙ্কন করলাম, তাহলে এখানে টাচ করছে, এই বরাবর একটা রেখা টানবো। তাহলে দাম ছিল 40 আর গড় ব্যয় হচ্ছে 30, এটাকে এফ বিন্দু দিয়ে নির্দেশ করলাম। যে কোনো বিন্দু দিতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা চিত্রে কিভাবে অঙ্কন করা যায় সেটা বুঝতে পারছি। এখন আমরা করব কি, আমরা জানি সূত্র প্রয়োগ করব। আমরা জানি কি, মোট আয়, মোট আয় কত ছিল, মোট আয় টি আর ইজ ইকুয়াল টু পি ইনটু কিউ। তাহলে এখানে পি এর মান কত, 40, কিউ এর মান কত, 50। তাহলে 40 ইনটু 50 কত হয়, 2000 না? দেখেন 2000 হয় কিনা, 2000 টাকা, যেহেতু এটা টাকায় আছে, টাকা। তারপরে মোট ব্যয় কত, টিসি। টিসি সমান কি, এসি ইন্টু কিউ। তাহলে কত হলো, এসির মান দেওয়া আছে কত, 30। 30 ইন্টু কিউর মান 50, কত হলো 1500। তাহলে 1500 লিখলাম, 1500 এত টাকা। অতএব মুনাফার পরিমাণ এখন আমরা লিখতে পারি, অতএব মুনাফার পরিমাণ, মুনাফার পরিমাণকে কি দিয়ে প্রকাশ করি, পাই টি আর মাইনাস টিসি। টি আর এর মান কত, 2000। তাহলে 2000 লিখলাম, মাইনাস কত, 1500। তাহলে 1500 লিখলাম, 1500 কত রয়ে গেল, 500 টাকা। আপনারা বাংলায় লিখবেন, অতএব নির্ণয় মুনাফার পরিমাণ
আমাদের তো চাওয়া হয়েছে মুনাফার পরিমাণ নির্ণয় করো, তাহলে মুনাফার পরিমাণ 500 টাকা। এখানে আপনি আবার এটাও লিখতে পারেন, সুতরাং কি মুনাফা এটা হয়েছে, তো আমাদের অতিরিক্ত টাকা অর্জিত হয়েছে, তার মানে অস্বাভাবিক বা অতিরিক্ত মুনাফা অর্জিত হয়েছে। ক্লিয়ার এখানে এতটুকু? আমরা কি সবাই বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে? চিত্র যদি ফার্স্টে অঙ্কন করে তারপরে লিখি যে উদ্দীপক হতে প্রাপ্ত এইসব, তারপরে হইব না এটা? হ্যাঁ হবে, হবে না যে তা না, কিন্তু একটু খারাপ দেখা যায়। কিরকম? আমরা কিন্তু উদ্দীপকে লেখা ছিল যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অবস্থায়, তখন কিন্তু চিত্র অঙ্কন ছিল না, তখন কি ছিল, একটা নির্দিষ্ট মান দিয়ে দিয়েছে। এখন আমরা এই মানটা কিন্তু নিচ্ছি উদ্দীপক হতে, চিত্র কিন্তু উদ্দীপক থেকে নিয়ে নেই। এই কারণে উদ্দীপক হতে মান নিয়ে তারপর চিত্রের মাধ্যমে আমি প্রকাশ করেছি। এখানে মানটা জরুরি, চিত্রটা কিন্তু জরুরি না, কারণ আমাদের মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু শুধুমাত্র মানের সাপেক্ষ কিন্তু মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারি, কিন্তু চিত্রটা আমরা দিয়ে দিছি যেহেতু 3 অথবা 4 মার্কের জন্য আসে, যাতে সম্পূর্ণ নাম্বারটা আমরা অর্জন করতে পারি। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাকে অবশ্যই যে মান দেওয়া আছে সেই মানের কথা বলবো, তারপরে চিত্রের সাহায্যে প্রকাশ করবো, এরপরে মুনাফার পরিমাণ দেখিয়ে দিব। ক্লিয়ার এতটুকু? ধন্যবাদ। প্রশ্ন করাও শিখতে হবে, বলে চিত্রের পরে এই শর্তগুলো কি লিখতে হবে নাকি এটা? এটা সুন্দর না, এই যে আমরা যে মুনাফার পরিমাণ নির্ণয় করতে এই শর্তগুলো প্রয়োগ করেছি, এই শর্তগুলো কিন্তু আপনার পরীক্ষার খাতায় লিখতে হবে না। কারণ কি, আমরা চিত্র অঙ্কন করতে গিয়ে এই শর্তগুলো প্রয়োজন হয়, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখানে লিখেছি, আপনারা শুধুমাত্র অঙ্কটাই করে দেখাবেন। ক্লিয়ার এতটুকু? স্যার যখন চিত্রের ব্যাখ্যা চাবে তখন কি ব্যাখ্যার হ্যাঁ, ভিতরে ব্যাখ্যার ক্ষেত্রে আপনি ব্যাখ্যার ক্ষেত্রে আপনি এই শর্তের কথা বলতে পারেন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা গুড, থ্যাংক ইউ। ওর জন্য একটা তালি হোক, ক্ল্যাপ হোক। তখন চিত্র থাকবে উদ্দীপকে, হ্যাঁ। আর কোশ্চেন গুলো সেম থাকবে, তখন তো আমরা আর চিত্র আঁকবো না। যখন উদ্দীপকে চিত্র থাকবে এবং মান দেওয়া আছে, আপনার চিত্র অঙ্কন করবো না। হ্যাঁ, চিত্র অঙ্কন করবো না, জাস্ট মুনাফার পরিমাণ নির্ণয় করবো। ক্লিয়ার? হ্যাঁ। আর এখন এটা দেখেন তো, যদি এই যে আপনি যে প্রশ্নটা করেছেন, খেয়াল করেন, একটু সুন্দর একটা প্রশ্ন করছে, যে যদি এটা চিত্র দেওয়া থাকে, মান দেওয়া থাকে, তাহলে তো আমাদের চিত্রের দরকার নাই, তখন শুধু মুনাফার পরিমাণ নির্ণয় করব। ঠিক আছে, এই যে 4 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন, উদ্দীপকের গড় ব্যয় যদি দামের সমান হয় তাহলে ফার্মটি কোন ধরনের মুনাফা অর্জন করবে। হ্যাঁ, এই যে স্বাভাবিক মুনাফা অর্জন করবে, তাহলে এটা কিন্তু চিত্রে প্রকাশ করে দেখাতে হবে। ক্লিয়ার এখন এতটুকু? যদি এরকম হয়, এখন খেয়াল করেন, যদি 4 নাম্বার প্রশ্নে আমরা যাই যে গড় ব্যয় যদি দামের সমান হয়, তাহলে আমাদের গড় ব্যয় কত ছিল? 30। এটা যদি দামের সমান হয়, তাহলে দাম এখানে কত দেওয়া আছে? পি, পি এর বরাবর আছে 40। তাহলে এটা সমান হয়, তাহলে এসি রেখাটা ট্রান্সফার হবে, উপরের দিকে চলে যাবে। তাহলে এসি রেখাটা এই যে উপর থেকে নিচে এসে এই যে এখানে এই বিন্দুতে টাচ করবে, আবার উপরে চলে যাবে। তাহলে এটাকে আমরা এসি 1 দিয়ে প্রকাশ করলাম। এই যে উপরে চলে আসছে, তাহলে দামের সমান হয়েছে। তাহলে এটা যদি আমরা গুণ করি 4 5 20, 2000, আবার ব্যয়ের কথাও যদি গুণ করি 4 5 20, 2000, তাহলে 2000 থেকে 2000 বিয়োগ করলে 0 আসে। আর আমরা এটা জানি যে স্বাভাবিক মুনাফা হচ্ছে যখন শূন্য অর্জন হয়, তাহলে আমরা বলতে পারবো যে মুনাফার পরিমাণ হচ্ছে স্বাভাবিক। ক্লিয়ার এতটুকু? স্যার আমি বলতেছিলাম যে মানে পূর্বের এসিটাই যদি দাম দিয়ে চলে যায় তাহলে কি হবে না দুইটা এসি না দিয়া? আচ্ছা, একটু খেয়াল করেন, পূর্বের যে এসিটা ছিল এ বিন্দুতে, আমরা কিন্তু তার ট্রান্সফার দেখাইছি, যে এখানে আগে ছিল, এখান থেকে ওখানে চলে গেছে, বিষয়টা তাই না? যেহেতু চিত্রে এটা প্রদর্শিত ছিল, তাহলে আমাকে অঙ্কন করে দেখাতে হবে যে আমি বর্তমানে এখানে আছি, পরবর্তীতে আমি এখানে চলে গেছি। যদি আমি আগের বা পূর্বের যে এসিটা রেখাটা ছিল সেটা যদি অঙ্কন না করি, তাহলে এটা যে ট্রান্সফার হয়েছে 30 থেকে যে 40 টাকায় চলে গেছে, এটা আমি বুঝবো কিভাবে? ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা এটা অবশ্যই দিয়ে দিব। আচ্ছা ওকে, থ্যাংক ইউ।